নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধনের গুরুত্বপূর্ণ আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা তোমাদের সপ্তম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যৌগের রাসায়নিক সংকেত নিয়ে আমরা আলোচনা করব। এই যৌগের রাসায়নিক সংকেত টপিকটা তোমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের 114 নম্বর পৃষ্ঠার 7.2 টপিকে পেয়ে যাবা। তো বেসিক্যালি আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত কী, মানে রাসায়নিক সংকেত কাকে বলে অথবা সংকেত কাকে বলে। দ্বিতীয়ত এই রাসায়নিক সংকেতটা আমরা কেন শিখব, কেন এটা আমাদের কেমিস্ট্রিতে শেখাটা প্রয়োজন, না শিখলে কি হয় না। এই যৌগের রাসায়নিক সংকেতটা আমরা কেন শিখব, পাশাপাশি এই রাসায়নিক সংকেত লেখার নিয়মটা কী, এই লেখার নিয়মটা অবশ্যই তোমাকে জানতে হবে যদি বিজ্ঞানটা পড়তে হয়। কারণ আমাদের অধিকাংশ স্টুডেন্টরা কী করবে, অনেকে ভাববে এই যৌগের রাসায়নিক সংকেত টপিকটা না পড়েও তো চলবে। বইতে আসলে তোমরা দেখবে 112 নম্বর পৃষ্ঠা আসলে তোমরা দেখবে সবগুলো লেখা, এই লেখাগুলা থিওরিক্যাল লেখাগুলো না পড়েও তো আমরা সামনের দিকে ফরওয়ার্ড হইতে পারি। তো তাদের জন্য বলছি, আসলে তোমরা যখন এই বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন টপিকে যাবা, মাঝে মধ্যে এমন হতে পারে বিভিন্ন রাসায়নিক সংকেত চলে আসবে, বিভিন্ন যৌগের সংকেত লেখার প্রয়োজন হতে পারে। তখন তুমি কান্নাকাটি করবা যে এই প্রতীকটা কেন আসলো, এখানে এই 2, 3 সংখ্যাটা কেমনে আসলো, যোজনীগুলো কেমনে দিবা, প্রতীকগুলো কেমনে দিবা, হ্যাঁ, নানান ধরনের প্রবলেমের মুখোমুখি তুমি হতে পারো। সো এই কারণে আমার বার্তা যেটা থাকবে সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, এবং আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমরা যারা বিজ্ঞান নিয়ে চিন্তিত আছো, বিশেষ করে রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত সমস্যা, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, অনেক সময় বিভিন্ন আননোন যৌগ চলে আসে, সেটা সংকেত লিখতে হয়, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আজকে সলভ হয়ে যাবে। শুরুতেই আমি বলবো রাসায়নিক সংকেতটা কি, সংকেত কাকে বলে। তো সংকেত কাকে বলে আমি আমার মতো করে অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, তবে এই সমস্ত সংজ্ঞার চাইতে সবচাইতে বেস্ট সংজ্ঞা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের বইয়েরটাকে আমরা ফলো করি, যেহেতু অধিকাংশ স্টুডেন্টরা 99% স্টুডেন্টরা বইটাকে ফলো করো। বইটা শেখা হইলে এরপরে তুমি চাইলে গুগল থেকে সার্চ করতে পারো, প্রয়োজন আমিও একটা সংজ্ঞা হয়তো নিজে থেকে বলে দিতে পারি। তো 7.2 যৌগের রাসায়নিক সংকেত, এই টপিকে শুরুতে যেটা লেখা আছে তোমরা পর্যায় সারণীতে দেখেছো, প্রত্যেকটা মৌলের পরমাণুর জন্য একটি 1 কিংবা 2 ইংরেজি অক্ষরের সুনির্দিষ্ট প্রতীক রয়েছে, প্রত্যেকটা মৌলের আছে। আমরা পিরিয়ডিক টেবল 1 থেকে 118টা মৌলের কথা শুনেছি, দেখেছি। পিরিয়ডিক টেবল যখন অধ্যায়টা পড়েছি, চতুর্থ অধ্যায়, তখন কিন্তু আমরা পিরিয়ডিক টেবলে যে 118টা মৌল আছে প্রত্যেকের প্রতীক সম্পর্কে মোটামুটি আমরা ঘাটাঘাটি করেছি। কিছু মুখস্থ আছে, হয়তো আমাদের কিছু মুখস্থ নেই। তো তোমরা দেখবা যখন কোন একটা মৌলের প্রতীক লিখতে যায় তখন সেখানে 1টা অক্ষরও থাকতে পারে, 2টা অক্ষরও থাকতে পারে, 3টা অক্ষরও থাকতে পারে। যেমন হাইড্রোজেনের কথা যদি বলি, হাইড্রোজেনকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি, হিলিয়ামকে আমরা এইচি দ্বারা প্রকাশ করছি, হ্যাঁ। তারপর আমরা লিথিয়ামকে এলআই দ্বারা প্রকাশ করছি, তারপর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়ামকে আমরা বি দ্বারা প্রকাশ করছি। এভাবে কখনো 1টা অক্ষর, কখনো 2টা অক্ষরের সমন্বয়ে কিন্তু আমরা বিভিন্ন মৌলগুলোকে চিহ্নিত করছি। কোনো যৌগের রাসায়নিক সংকেত হচ্ছে যেসব মৌল দিয়ে ওই যৌগটির রাসায়নিক গঠন হয়েছে তার একটা প্রতীকী উপস্থাপনা, অর্থাৎ একটা যৌগ বা একটা পদার্থ যেই মৌল দ্বারা গঠিত হয়েছে তাদের একটা প্রতীকী উপস্থাপনা, অর্থাৎ প্রতীকের মাধ্যমে উপস্থাপনা করা। এই যে হাইড্রোজেনের প্রতীক, হিলিয়ামের প্রতীক, লিথিয়ামের প্রতীক, বেরিলিয়ামের প্রতীক, এই প্রতীকগুলোর মাধ্যমে যখন তুমি একটা পদার্থকে উপস্থাপন করবা, পদার্থকে উপস্থাপন মানে আমরা জানি একটা পদার্থ, একটা যৌগ বিশেষ করে অনেকগুলা মৌলের সমন্বয়ে গঠিত। যেমন পানির কথা যদি বলি, এই যে পানি, তো পানির মধ্যে একটা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, অথবা ভিন্ন ভিন্ন মৌল, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। তো অক্সিজেন এবং হাইড্রোজেনের মাধ্যমে কিন্তু পানির অণুটা গঠিত হয়। তো তুমি যখন পানিকে উপস্থাপন করতে যাবা তখন তাদের প্রতীক ব্যবহার ছাড়া কোনোভাবেই পসিবল নয়। এই জন্য তারা বলল কোনো যৌগের রাসায়নিক সংকেত হচ্ছে যেসব মৌল দিয়ে ওই যৌগটির রাসায়নিক গঠন হয়েছে, মানে কোন কোন মৌল দ্বারা এই যৌগটা গঠন হয়েছে তার একটা প্রতীকী উপস্থাপনা। দেখো এখানে আমি হাইড্রোজেন বানান করে লিখি নাই, অক্সিজেন বানান করে লিখি নাই, পানি বানান করে লিখি নাই, শুধুমাত্র এই পানিটা গঠন হইতে হাইড্রোজেন লাগছে, অক্সিজেন লাগছে, তাদের প্রতীকটা জাস্ট লিখে দিলাম। এটা কিন্তু পানির রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত। অর্থাৎ এখানে কোনো যৌগের অণুতে যেসব পরমাণু থাকে সেসব পরমাণুর প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়। প্রথমে বুঝলাম এখানে কোনো যৌগের অণুতে যেসব পরমাণু থাকে, যেমন পানিতে হাইড্রোজেন মৌলের পরমাণু H, অক্সিজেন মৌলের পরমাণু O, তাহলে 2টা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু দিয়ে পানিটা গঠিত।
এবং শেষে বলা আছে সংখ্যার মাধ্যমে। তাহলে সেসব পরমাণুর প্রতীক, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠন হয়েছে, এই জন্য হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O। তাহলে H এবং O কে আমরা নিয়ে আসলাম। পাশাপাশি সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা যায়। এই যে দেখো পানি তো গঠন হইল, পানির মধ্যে আমরা হাইড্রোজেন বললাম, অক্সিজেন বললাম, কিন্তু অক্সিজেন কয়টা, হাইড্রোজেন কয়টা, সেটাও কিন্তু তোমাকে প্রকাশ করতে হবে। যেমন এই পানির দিকে খেয়াল করো, পানির অণুর মধ্যে অক্সিজেন কিন্তু একটা, কারণ এখানে কিছু নাই, মানে 1 আছে, 1টা দেওয়া লাগে না। অক্সিজেনের একটা পরমাণু, আর হাইড্রোজেন যেটা সেখানে কিন্তু 2টা পরমাণু, এই যে 2 থাকা মানে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে কিন্তু পানিটা গঠন হয়েছে। তাহলে আমরা বলতে পারি কোন একটা যৌগের রাসায়নিক সংকেত হচ্ছে সেই যৌগের মধ্যে কোন কোন পরমাণু আছে তাদের প্রতীক দেওয়া, এবং সেই প্রতীকটা বা সেই পরমাণুটা কতটা করে আছে তার সংখ্যাটা প্রকাশ করা। এবং এই সংখ্যার মাধ্যমে এবং প্রতীকের মাধ্যমে যে সংকেতটা আমরা প্রকাশ করি বা যে রূপটা আমরা এখানে লিখি, সেটাই হচ্ছে একটা যৌগের রাসায়নিক সংকেত। তোমরা সংক্ষেপে এটা বলতে পারো কোন একটা যৌগে বা কোন একটা পদার্থে কোন কোন মৌলের পরমাণু আছে, সেই পরমাণুর প্রতীক এবং সংখ্যা দিয়ে, সংখ্যা বলতে ওই যে বললাম না, পদার্থের মধ্যে বিভিন্ন মৌলের পরমাণু থাকতে পারে এবং সেই স্পেসিফিক পরমাণুর কতটা সংখ্যা আছে। এই যে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, অক্সিজেনের একটা পরমাণু আছে। শুধু আমরা পানি দিয়ে বললে হয়তো বুঝতে কারো কষ্ট হতে পারে, সালফিউরিক অ্যাসিডের কথা বলতে পারি। এখানে দেখো হাইড্রোজেন 2টা, সালফার একটা, কিছু না মানে একটা, অক্সিজেন 4টা। তো এখানে 3টা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু আছে। দেখো হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন, 3টা 3 ধরনের মৌল, এবং তাদের পরমাণুগুলোকে আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করলাম, এই যে HSO, এবং তাদের সংখ্যা সহ দিলাম। সালফিউরিক অ্যাসিডে দেখো হাইড্রোজেন 2টা, সালফার কিছু না মানে একটা, অক্সিজেন 4টা। তো কি কি দিলাম, আলটিমেটলি একটা যৌগের মধ্যে কোন কোন পরমাণু আছে তাদের প্রতীকটা দিলাম, এবং সেই পরমাণুর কতটা সংখ্যা আছে সেটা দিয়েও প্রকাশ করলাম। এই সম্পূর্ণ রূপকে বলা হয় রাসায়নিক সংকেত। তাহলে আমি আরেকবার বলি সংক্ষেপে, রাসায়নিক সংকেতকে সংকেতও বলা যায়, আণবিক সংকেতও বলা যায়, রাসায়নিক সংকেতও বলা যায়, তোমার যেটা ভালো লাগে সেটা বলবা। তো রাসায়নিক সংকেত কাকে বলে, কোন একটা যৌগে বা কোন একটা পদার্থে বিদ্যমান পরমাণুসমূহের প্রতীক এবং সংখ্যা দিয়ে প্রকাশিত রূপকে বলা হয় রাসায়নিক সংকেত। আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে আর যাওয়া লাগবে না, এগুলো তোমরা পড়তে পারবা। যেমন এখানে লিখছে পানি হচ্ছে পানির একটি অণু, এখানে 2টি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন আছে, সুতরাং পানির রাসায়নিক সংকেত H2। এটা মোটামুটি আমাদের ক্লিয়ার। তাহলে রাসায়নিক সংকেত কাকে বলে সেটা আমরা শিখে ফেললাম। এবার এই রাসায়নিক সংকেত লেখার নিয়মটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। রাসায়নিক সংকেতটা কি, একটা যৌগকে প্রতীকী উপস্থাপনা, অর্থাৎ একটা যৌগের মধ্যে কোন কোন এলিমেন্টসগুলো আছে, কোন কোন পরমাণুগুলো আছে তাদেরকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা এবং সেই পরমাণুর সংখ্যার মাধ্যমে প্রকাশ করা, পুরো ব্যাপারটা হচ্ছে রাসায়নিক সংকেত। এখন প্রশ্ন হচ্ছে এই রাসায়নিক সংকেতটা লিখব কিভাবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন বইয়ের দিকে তাকালে তোমরা 114 পৃষ্ঠায়, আমি তো 112 পৃষ্ঠা বলছি, 114 পৃষ্ঠায় আসলে তোমরা দেখবা সেখানে রাসায়নিক সংকেত লেখার 3টা নিয়ম আছে। যারা এই 3টা নিয়ম মোটামুটি বুঝে যাবা তাদের জন্য সামনে থেকে যে কোনো যৌগের রাসায়নিক সংকেত লেখা শুধুমাত্র সেকেন্ডের ব্যাপার। শুধু যৌগটার নাম শুনবা, তুমি ইনস্ট্যান্টলি সেই যৌগটার সংকেত লিখে দিবা। তবে এখানে বইতে 3টা নিয়ম আছে। 3টা নিয়ম যদি তুমি একা একা বই থেকে পড়তে চাও, আমার মনে হয় কিছু বিষয় তুমি নাও বুঝতে পারো। ভিডিওটা একটু কন্টিনিউ করো, আশা করি প্রত্যেকটা জিনিস আমি সহজ করে বুঝা দিব। তো এই 3টা নিয়মে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা সাজেশান আমার যেটা থাকবে তোমাদের জন্য, একটা রেকমেন্ডেশন করব, সেটা হচ্ছে 118টা মৌলের প্রতীকের নাম তোমরা শিখে ফেলো। 118টা মৌলের যে প্রতীকটা আছে, প্রতীকটা তোমাকে জানতে হবে। আর কেউ যদি বলো স্যার আমার পক্ষে 118টা মৌলের প্রতীক শেখা পসিবল না, তাকে যেই সাজেশানটা দিব সেটা হচ্ছে অন্তত 1 থেকে প্রথম 50টা মৌলের প্রতীকটা তুমি শিখে ফেলো। যেমন একটু আগে যেটা দেখাইলাম, হাইড্রোজেনের প্রতীক H, হিলিয়ামের প্রতীক He, লিথিয়ামের প্রতীক Li, এগুলো একবার বা দুইবার যদি একটু লিখো খাতার মধ্যে, আমার মনে হয় মনে রাখাটা খুবই সহজ একটা ব্যাপার হবে। লিখে শিখবা তোমরা, তাহলে আর কখনো ভুলবা না। তো 1 থেকে 50টা মৌলের প্রতীক শিখবে অ্যাটলিস্ট, আর সামনের দিকে আরও সময় পাবা, তখন আস্তে আস্তে আরও মৌল যারা আছে যদি পসিবল হয় শিখে ফেলো। এবং 2 নাম্বার, প্রথমে বললাম প্রতীক শিখে ফেলবা, তারপর হচ্ছে যোজনীটা শিখে ফেলবা। অবশ্যই শিখবা যোজনীটা। তবে যোজনীর ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি, তোমরা 1 থেকে 118টা মৌলের যোজনী শেখাটা আসলে পসিবল না। প্রথম 20 থেকে 30টা মৌলের যোজনী শিখো, অন্তত
1 থেকে 30টা মৌলের যোজনী তোমরা শিখে ফেলো। আর যোজনী নিয়ে যাদের একটু ভয় আছে, বিভিন্ন মৌলের যোজনী আমরা কেমনে শিখবো, আমরা তো গত ভিডিওতে শুধুমাত্র যৌগ থেকে যোজনীটা বের করা শিখেছি, কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো মৌলের যোজনীটা, মৌলের নামটা শোনার সাথে সাথে যোজনীটা কেমনে বলবা সেটা যদি জানতে চাও, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওটা আমি দিয়ে দিব। আমার পুরাতন একটা ভিডিও আছে, সেখানে আমি 1 থেকে 20টা নাকি 30টা শিওর বলতে পারবো না, মোটামুটি প্রথম দিকের বেশ কিছু মৌলের যোজনীটা কীভাবে 1 সেকেন্ডে বলা যায় সেই টিক্সটা আমি শিখিয়ে দিয়েছি, এবং সেটা এই ভিডিওর ডিসক্রিপশান বক্স আমি দিয়ে দিব। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রতীকটা জানা, দ্বিতীয় কাজ হচ্ছে প্রথম 1 থেকে 30টা মৌলের অ্যাটলিস্ট যোজনীটা শিখে ফেলো। তবে আমার ভিডিওতে মনে হয় 1 থেকে 20টা পর্যন্ত আছে, আর বাকি 10টা একটু কষ্ট করে তোমরা শিখে নাও, অর্থাৎ শর্টকাট মেথডে তোমরা প্রথম 20টা মৌলের যোজনী একদম অনায়াসে বলতে পারবা। তো সেই প্রসঙ্গটা একটু দূরে রাখি, আমরা প্রথম নিয়মে যাচ্ছি। নিয়ম নাম্বার 1, একটা যৌগের রাসায়নিক সংকেত লেখার প্রথম নিয়ম। তো বইতে যেটা লেখা আছে, কোনো মৌলের অণু রাসায়নিক সংকেত লিখতে হলে ওই অণুতে বিদ্যমান পরমাণুর প্রতীকটি লিখে মৌলটির প্রতীকের ডান পাশের নিচে ছোট করে অণুতে মৌলের সংখ্যা লিখতে হবে। যদি তুমি কোনো মৌলের অণুর রাসায়নিক সংকেত লিখতে যাও, মৌলের, তো এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মৌল আরেকটা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। যৌগ যেটা যৌগিক পদার্থ একই, মৌল যেটা মৌলিক পদার্থ একই। এখন এখানে বলছে মৌলের অণুটা কিন্তু দুই ধরনের হয়। কতগুলো হচ্ছে মৌলিক পদার্থের অণু, সেখানে কিন্তু একই পরমাণু থাকবে, ভিন্ন কোনো পরমাণু আসবে না। আর যেটা যৌগ, সেখানে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু থাকবে। যেমন পানি, একটু আগে পানি বলছিলাম, পানিতে হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল, সেগুলো হচ্ছে যৌগ। আর মৌল হচ্ছে কোনগুলা, যেমন আমরা বলতে পারি অক্সিজেন, নাইট্রোজেন, তারপর বলতে পারি ক্লোরিন, হ্যাঁ, তারপর বলতে পারি ক্যালসিয়াম, তারপর বলতে পারি পটাশিয়াম, সোডিয়াম, এগুলো হচ্ছে সবগুলো কিন্তু মৌল বা মৌলিক পদার্থ। কেন মৌলিক পদার্থ? ক্লাস 7-8 থেকে আমরা জানি যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তারা হচ্ছে মৌলিক পদার্থ। তো এর হচ্ছে মৌলিক পদার্থ, এই যে এখানে Cl এর পাশে 2 হবে, এর হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগটা হচ্ছে কারা? যখন 2 বা ততোধিক ভিন্ন ভিন্ন মৌল যুক্ত হয়ে কোনো একটা পদার্থ তৈরি করে, সেটা হচ্ছে যৌগ। তো এখানে প্রথম নিয়মে যেটা বলছে সেটা হচ্ছে কোনো মৌলের অণুর রাসায়নিক সংকেত লিখতে হলে, কোনো মৌলের অণুর রাসায়নিক সংকেত, অর্থাৎ এই মৌলের মধ্যে। তো মৌলের রাসায়নিক সংকেত লিখতে হলে কি করতে হবে? কোনো একটা মৌলের অণু আমরা লিখবো, মনে করো অক্সিজেনটাকে আমরা লিখবো, যদি এখানে লেখা আছে, তারপর একটু বোঝাই দিচ্ছি। মনে করো আমরা অক্সিজেন অণুটাকে লিখব, অক্সিজেন অণুটাকে আমরা সংকেত দিয়ে লিখব। তো প্রথমে কি বলছে, যেই মৌলের অণুটা লিখব তার প্রতীকটা দিয়ে দিব। তো অক্সিজেনের প্রতীক হচ্ছে O। এবার আমরা সবাই জানি অক্সিজেন যখন গঠন হয়, অক্সিজেনের অণু যখন গঠিত হয়, তখন দুটি ভিন্ন ভিন্ন অক্সিজেন পরমাণু একসাথে অ্যাড হয়। এই যে একটা অক্সিজেন পরমাণু আরেকটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে O2 গঠন করে। তার মানে এটা লেখার দরকার নাই, এটা হচ্ছে স্ট্রাকচার, এগুলো তোমরা পরে বুঝবা। যখন তুমি অক্সিজেন অণু লিখবা, অক্সিজেনের প্রতীকটা দিয়ে দিবা। এরপরে যেহেতু অক্সিজেনটা দ্বিপরমাণু, অর্থাৎ দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু গঠন করে, জাস্ট O2টা তুমি পাশে দিয়ে দিবা। বইতে বলছে যখন তুমি মৌলের অণু লিখতে যাবা, তখন ওই মৌলের প্রতীকটা দিবা, পাশে ছোট করে ওই পরমাণুর সংখ্যাটা দিয়ে দিবা। তো সংখ্যাটা দিয়ে দিলাম, ডান পাশে ছোট করে এই যে 2টা দিয়ে দিলাম। কেউ যদি বলো স্যার আমি ক্লোরিন লিখব, তাহলে প্রথমে ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl, এরপরে যেহেতু দুইটা ক্লোরিন মিলে একটা ক্লোরিন অণু গঠিত হয়, Cl2টা ডান পাশে ছোট করে 2টা দিয়ে দাও। ঠিক আছে, এভাবে বিভিন্ন দ্বিপরমাণু অণু, বিশেষ করে যারা অর্থাৎ মৌলিক অণু, যেখানে বিভিন্ন মৌল থাকবে না, এরকম অণুগুলো লেখার সময় জাস্ট প্রতীকটা দিবা এবং পাশে ওই মৌলের কতটা সংখ্যা আছে সেই সংখ্যাটা দিবা। হ্যাঁ, এরকম আরও অনেক দেওয়া যায়, যেমন এখানে আমরা হাইড্রোজেনটা লিখি না, হাইড্রোজেন দেওয়া যায়, হাইড্রোজেনের প্রতীক H। আর আমরা জানি হাইড্রোজেনটা সবসময় কি হয়, দুটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হাইড্রোজেন অণুটা গঠন করে। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক, এবং তার সাথে 2 দিয়ে দিলে হাইড্রোজেন অণু গঠিত হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম নিয়মটা মোটামুটি, নিচের দিকে সম্ভবত আরেকটা লেখা আছে, কিছু মৌল আছে যারা অনুগঠন করে না, তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয়। যেমন সকল ধাতু অনুগঠন করে না, কাজে আয়রনকে বোঝাতে বা লিখতে হলে শুধু Fe লেখা হয়। আবার নিষ্ক্রিয় গ্যাসগুলো অনুগঠন করে না, তাদেরকে শুধু প্রতীক দ্বারা ব্যবহার করতে। আচ্ছা, এবার এগুলা আমরা যে মৌলগুলো লিখলাম, এখানে সবগুলো কিন্তু মৌলের অণু, এখানে কিন্তু যৌগিক পদার্থের অণু না।
তো মৌল বলতে আমরা 118টা মৌলকে বোঝাই, বিশেষ করে হাইড্রোজেন থেকে শুরু করে শেষটা হচ্ছে কত, অর্গানেশন। এই 118টা মৌলের মধ্যে আবার সবাই কিন্তু অনুগঠন করে না, মানে নিজেরা নিজেরা অনুগঠন করে না। যেমন সকল ধাতু, তুমি দেখবা যত ধাতু আছে, যেমন আমি লিখতে পারি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, হ্যাঁ, তারপর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, তারপরে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, যারা আছে দেখবা যে এরা কখনো নিজেরা নিজেরা অনুগঠন করে না, অর্থাৎ এদের সাথে কখনো 2 বা 3 পাবা না। 2, 3 থাকলে তখন তার অনুগঠন করতো, যেমন এই যে অক্সিজেন করছে, নাইট্রোজেন 2টা মিলে করছে, ক্লোরিন 2টা মিলে, অর্থাৎ নিজেরা নিজেরা কি করা, যৌগ গঠন করা, যৌগ না অনুগঠন করা। কিন্তু এই কাজটা সব মৌলিক পদার্থ করে না। 118টা মৌলিক পদার্থের মধ্যে কিছু করে, বিশেষ করে কিছু অধাতু করে, কিন্তু সব অধাতু করে না। আবার অধাতুর মধ্যে কিছু ভিন্নতা আছে, আবার ধাতুদের মধ্যে কেউ করে না। এই যে দেখো এরা সবসময় এভাবে এককভাবে থাকে, তখন তাদের ক্ষেত্রে শুধু প্রতীকটা লিখে দিলে হবে। তুমি 2 বা 3 তো আসার প্রশ্নে উঠে না, কারণ তারা তো মৌলিক অণু গঠন করে না। তাহলে প্রথম নিয়ম যেটা, সেটা হচ্ছে কি, যদি মৌলের মধ্যে কোন একটা মৌল অনুগঠন করে নিজেরা নিজেরা যুক্ত হয়ে, তখন সেই মৌলের প্রতীকটা দিবা। এবার সেই মৌলের কতটি পরমাণু যুক্ত হচ্ছে একই সাথে, সেই সংখ্যাটা ডান পাশে ছোট করে লিখবা। হ্যাঁ, এই যে দেখো অক্সিজেন 2, আবার অনেক সময় দেখা যায় যে অক্সিজেন 3টো যুক্ত হয়, অক্সিজেন 3টা, এই যে সেটার নাম হচ্ছে ওজন, এটার নাম হচ্ছে ওজন, বুঝছো? এটা হচ্ছে ওজন, O3 হলো ওজন আর O2 হলো অক্সিজেন। তখন এখানে আর 2 হবে না, ওজনের প্রতীক হিসেবে ও দিবা অক্সিজেনের, এরপরে 3টা অক্সিজেন পরমাণু যুক্ত হয়, এই জন্য 3 দিবা। হ্যাঁ, কিছু কিছু সময় ভিন্নতা আসে, সবসময় 2 থাকে না, যেমন সালফারের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে 2, 3 থাকে না, এখানে 4, 8 হয়। সেই কথাগুলো আমরা একটু পরে আলোচনা করি। তাহলে আমাদের প্রথম নিয়ম হচ্ছে সকল মৌলিক পদার্থ অনুগঠন করে না, তবে যারা অনুগঠন করে তাদের প্রতীকটা দিব, ডান পাশে ছোট করে ওই পরমাণুর সংখ্যাটা দিব। আর যে সকল পদার্থগুলো অনুগঠন করে না তাদেরকে জাস্ট প্রতীক আকারে আমরা লিখে দিব। এবার আমরা 2 নম্বর নিয়মে চলে যাচ্ছি। 2 নম্বর নিয়ম হয়তো যৌগের ব্যাপারটা আসতে পারে। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম, আমরা মৌলের কথা বললাম, 2 নম্বর নিয়ম, ঠিক আছে? তো 2 নম্বর নিয়মে যেটা বলছে, কোনো যৌগের অণু যদি 2টি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়, তাহলে যৌগটির অণুতে বিদ্যমান মৌল 2টির প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটির যোজনী লিখতে হয়। দুর্দান্ত একটা কথা, যখন ভিন্ন ভিন্ন মৌল দিয়ে একটা যৌগ গঠন হবে, এর আগের বার বলা হয়েছে শুধুমাত্র একই মৌল দিয়ে অণুটা গঠন হবে। এখন এবার বললো যে ভিন্ন ভিন্ন মৌল দিয়ে, সাপোজ আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা বলতে পারি। তোমরা উদাহরণটা একটু পড়ে নিবা। অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা লিখব, অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দিয়ে একটা যৌগ গঠন হলো। এখন এই দুটো কিন্তু ভিন্ন ভিন্ন মৌল। আগের বার ছিল ক্লোরিন যখন গঠন হয়েছে 2টাই ক্লোরিন, Cl2 ছিল। তারপর হাইড্রোজেন যখন গঠন হয়েছে H2 ছিল। কিন্তু 2 নম্বর নিয়ম হচ্ছে, যদি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু দিয়ে যৌগটা গঠন হয়, তখন যোজনীর ক্ষেত্রে কি করতে হবে, একটি পরমাণুর যোজনী আরেকটা পরমাণুর সাথে ডান পাশে ছোট করে লিখতে হবে। যেমন আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, এই যে এখানে কিন্তু বারবার যোজনীটা লাগতেছে। আমি শুরুতে বলছিলাম এই ভিডিওটা তখনই সার্থক হবে, যৌগের রাসায়নিক সংকেত তুমি তখনই লিখতে পারবা যখন তুমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পরমাণুর প্রতীকটা জানবা এবং প্রথম দিকের মৌলের অ্যাটলিস্ট তুমি যদি যোজনীটা জানো। এখন তোমাকে বললো যে অ্যালুমিনিয়াম অক্সাইড লিখতে, এখন তুমি অ্যালুমিনিয়ামের সংকেতটা জানো Al, অক্সিজেনের সংকেতটা জানো O, Al O দিয়ে দিলা, কিন্তু এখন দরকার হচ্ছে তোমার যোজনীটা। তো অ্যালুমিনিয়ামের যোজনীটা আমরা জানি 3, অক্সিজেনের যোজনীটা হচ্ছে 2। এখন এই 2টাকে দিব Al এর সাথে, অক্সিজেনের যোজনীটা আমরা অক্সিজেনের সাথে দিব না। তো অক্সিজেনের যোজনীটা দিব অ্যালুমিনিয়ামের সাথে ছোট করে নিচে দিয়ে ডান পাশে লিখব, অ্যালুমিনিয়ামের ডান পাশে, আর অ্যালুমিনিয়ামের যে 3 সেই 3টা দিব অক্সিজেনের পাশে। তাহলে কি হয়ে গেল, অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন আরেকটা যৌগের কথা যদি আমরা বলি, মনে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা তোমাকে লিখতে দিল। তো এক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি, 2 নম্বর নিয়মটাকে আমরা আরেকবার রিমাইন্ড করি। যখন ভিন্ন ভিন্ন মৌল দিয়ে যৌগটা গঠন হয়, মনে করো একটা যৌগ সেটা ভিন্ন ভিন্ন মৌল দিয়ে গঠিত হয়েছে, তখন প্রথম মৌলের যোজনী দ্বিতীয় মৌলের ডান পাশে ছোট করে লিখবা নিচে, এবং দ্বিতীয় মৌলের যোজনী প্রথম মৌলের সাথে লিখবা। এবার মনে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা দিল, তো আমরা জানি ম্যাগনেসিয়ামের প্রতীক Mg আর ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl। এখন আমরা জানি
ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। এটা কিন্তু তোমাদের অনেকের প্রথম দিকে, যেহেতু 9-এর তোমরা শুরুর দিকের স্টুডেন্ট, তোমাদের অনেকের কঠিন মনে হতে পারে, বাট এই জিনিসগুলো আমাদের জন্য খুবই সিম্পল। আমরা কি খুবই মেধাবী না? মেধাবী না। এই জিনিসগুলোর কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো আমরা জানি বিধে হয়তো আমাদের থেকে আমরা ইজিলি এগুলো বলতে পারতেছি। সেই ট্রিক্সটা তুমিও পারবা, খুবই সিম্পল বিষয়। সেটার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে গেলে হয়তো অন্তত 1 থেকে 5-6 মিনিটের একটা ভিডিও পাবা। সেখানে অন্তত 1 থেকে 20টা মৌলের যোজনী তুমি এই 5 মিনিটে শিখে ফেলতে পারবে, আর কখনো দেখার দরকার নাই। তো ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্লোরিনের যোজনী সবসময় 1 হয়। তো আমরা কি করব জানো? ম্যাগনেসিয়ামের যোজনীটা দিব Cl এর সাথে, আর Cl এর যোজনী 1 সেটা দিব ম্যাগনেসিয়ামের সাথে, তবে 1টা দেওয়ার দরকার নাই। তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যোজনী হচ্ছে MgCl2। এভাবে আশা করি তোমরা বুঝতে পারছো। আবার আরেকটা লিখে দেখাচ্ছি। মনে করো আরেকটা যৌগ এরকম হলো, মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড। মনে করো আমাকে ক্যালসিয়াম ক্লোরাইড লিখতে দিল। তো ক্যালসিয়াম আমরা জানি Ca, আর ক্লোরাইডটা হচ্ছে তোমার Cl। তো ক্লোরিনের যোজনীটা হচ্ছে 1, সেটা ক্যালসিয়ামের সাথে থাকবে, আর ক্যালসিয়ামের যোজনীটা হচ্ছে 2, সেটা থাকবে ক্লোরিনের সাথে। 1টা মুছে দাও, যেহেতু 1টা দেওয়ার দরকার নাই। CaCl2, অর্থাৎ যার যোজনী তার সাথে হবে না, আরেকটা মৌল যেটা থাকবে তার সাথে হবে। এটা হচ্ছে 2 নাম্বার রুলস। এরপর আমরা নিচের দিকে যাই, তোমরা এক্সাম্পলগুলো পড়বে, এগুলো আমি পড়তেছি না। তবে যৌগ উপস্থিত মৌলসমূহ বা যৌগমূলকের যোজনী একই হলে সংকেতে যোজনী লেখার প্রয়োজন হয় না। যেমন ক্যালসিয়ামের যোজনী 2 এবং অক্সিজেনের যোজনী 2, এই দুটি মৌল দিয়ে গঠিত যৌগ ক্যালসিয়াম অক্সাইডকে Ca2O2 না লিখে CaO লেখা যায়। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা ঘটনা। এখানে তো বললাম যখন দুইটি মৌল একসাথে একত্রিত হয়ে নতুন একটা যৌগ গঠন করে, তখন সেখানে কি করতে হয়? একটা মৌলের যোজনী আরেকটা মৌলের পাশে লিখতে হয়। কিন্তু যখন দুইটি মৌলের যোজনী একই হয়, দুইটি মৌলের যোজনী একই হয়, তখন একটা ঘটনা ঘটবে। যেমন ক্যালসিয়াম অক্সাইডের কথা তারা বলল, আমি একটা মন থেকে উদাহরণ দিব। আগে ক্যালসিয়াম অক্সাইডের কথা বলি, ক্যালসিয়াম অক্সিজেন। এখন তোমরা সবাই জানো ক্যালসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী কিন্তু 2, দুইটা পরমাণুরই যোজনী 2। এখন তুমি ক্যালসিয়ামের যোজনী যদি ওর সাথে দাও, ওর যোজনী 2, সেটা যদি ক্যালসিয়ামের সাথে দাও, আসলে আলটিমেটলি দুটাই কিন্তু একই সংখ্যা। তখন সেই ক্ষেত্রে কি করতে হয়? তখন যোজনী দেওয়ার প্রয়োজন হয় না। কেন হয় না সেটা একটু বলি। দেখো, দুটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, একই সংখ্যা যেহেতু, আমরা অনুপাতের ক্ষেত্রে কি করি? যখন দুইটা সংখ্যা একই থাকে তখন দুটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কি আসে? 1:1। তো আমরা জানি 1টা দেওয়ার দরকার হয় না। তো A2 এবং A2 তখন কোনোটাই হবে না, তখন যৌগটার সংকেত হবে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে কি বললাম? যখন দুইটি মৌলের যোজনীটা সেম হবে, তখন ওই যোজনী দুইটা আর দেওয়ার প্রয়োজন হয় না, কারণ দুইটাতে একই নাম্বার। তো একই নাম্বার হলে সেখানে যদি একই সংখ্যা দিয়ে ভাগ দাও, 1 চলে আসে। তো 1টা অ্যাটলিস্ট দিতে হয় না। যেমন Ca2O2 যখন থাকবে, তখন কি হবে? তখন সেটাকে 2 না দিয়ে CaO লিখে দিবা তোমরা, ঠিক আছে? এরকম আরও অনেক যোগের উদাহরণ দেওয়া যায়। আমরা ভিডিও ডিউরেশনের কথা চিন্তা করে বেশি উদাহরণ দিব না আজকে। আবার কোনো মৌলের সঙ্গে কোনো যৌগমূলক থাকলে এবং তাদের যোজনী জানা থাকলে উপরের নিয়ম অনুযায়ী তাদের দিয়ে গঠিত যৌগের সংকেত লেখা যাবে। যেমন ম্যাগনেসিয়াম একটি মৌল এবং এর যোজনী 2, ফসফেট একটি যৌগমূলক যার যোজনী 3। সুতরাং নিয়ম অনুযায়ী এদের দিয়ে গঠিত ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হবে Mg3PO4 2। এটা খুবই সিম্পল বিষয়। নিয়ম হচ্ছে কি, যদি ভিন্ন ভিন্ন মৌল থাকে, একটার যোজনী আরেকটার পাশে লিখতে হয়। আবার যদি যোজনীটা সেম হয়, তখন আর যোজনী দেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রতীকগুলো লিখে দিলে হয়। এখন একই নিয়মে আমরা কিছু যৌগ আছে যেখানে দুইটা কিন্তু মৌল থাকে না, একটা মৌল থাকে, হয়তো একটা যৌগমূলক থাকে। কেউ যদি বলো স্যার যৌগমূলকটা কি, তাদেরকে বলবো আমাদের এর আগের ভিডিওটা দেখে আসো। যৌগমূলকের ভিডিওটা দেখলে যৌগমূলক সম্পর্কে তুমি জেনে যাবা। তো যৌগমূলকটা এবং একটা মৌল মিলেও কখনো কখনো যৌগ তৈরি হয়, আবার কখনো কখনো এমন হয় দুইটাই যৌগমূলক, এমন যৌগ আছে। তো সেই ক্ষেত্রেও একটা যৌগমূলকের যোজনী আরেকটা যৌগমূলকের পাশে, অথবা যদি দুইটা যৌগমূলক না হয়, একটা যদি মৌল হয় আরেকটা যদি যৌগমূলক হয়, মৌলের যোজনী বসবে যৌগমূলকের সাথে, আর যৌগমূলকের যোজনী বসবে মৌলের সাথে। উদাহরণস্বরূপ মনে করো এখানে কি দিছি উদাহরণটা, এখানে উদাহরণ দিচ্ছি ম্যাগনেসিয়াম ফসফেট। এখন আমরা জানি ম্যাগনেসিয়ামের প্রতীক হচ্ছে Mg, ফসফেটটা হচ্ছে PO4 নাকি? ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়ামের প্রতীক হচ্ছে Mg এবং ফসফেটের প্রতীক হচ্ছে PO4।
এখন ম্যাগনেসিয়ামের যোজনী আমরা জানি, একটু আগে মনে লিখছিলাম, এই যে লিখছিলাম ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। আর ফসফেট মূলকের যোজনী, ফসফেটটা কিন্তু বেসিক্যালি PO4 আকারে থাকে না, এটা থাকে PO4 উপরে 3- থাকে, কিন্তু যোগের সময় আর এই 3- দেওয়ার দরকার নাই, শুধু মূল ফসফেটটা লিখবা আর 3টা তোমার যোজনী হিসেবে থাকবে, এই 3টা যোজনী। এখন এই ফসফেটের যোজনীটা দিব ম্যাগনেসিয়ামের সাথে, আর ম্যাগনেসিয়ামের যে যোজনী 2 ছিল সেটা দিব ফসফেটের সাথে, ঠিক আগের মতো। একইভাবে যদি আমি আরেকটা বলি, মনে করো ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, এই যে ক্যালসিয়াম ফসফেট, হ্যাঁ, তাহলে ক্যালসিয়ামের যোজনী 2, এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে যেহেতু এটা পুরোটা একটা যৌগমূলক। ক্যালসিয়ামের যোজনী 2, 2টা এখানে দাও, ফসফেটের যে 3 সেটা দাও এখানে, অথবা আমরা একটু চেঞ্জ করি, সবগুলোর যোজনী ক্যালসিয়াম দিয়ে হচ্ছে, ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্যালসিয়ামের যোজনীও কিন্তু 2। আমরা আরেকটা যদি সোডিয়াম সালফেট দিই, মনে করো সোডিয়াম সালফেট NaSO4। এখন সালফেট মূলকের যোজনী কত মনে আছে নিশ্চয়, SO4 2-, তার মানে যোজনীটা হচ্ছে 2। আর সোডিয়ামের যোজনী সবসময় 1, এই একটা আসবে এখানে, আর সোডিয়ামের যোজনী 1 আসছে এখানে, আর সালফেটের যোজনী 2, তার মানে Na2SO4, 1টা দেওয়ার দরকার নাই, Na2SO4। এভাবে আবার কখনো কখনো 2টা যৌগমূলক থাকতে পারে, যেমন অ্যামোনিয়াম ফসফেট যদি হয়, এই যে অ্যামোনিয়াম তারপর হচ্ছে ফসফেট। এখন ফসফেট যৌগমূলকের যোজনী 3টা দিবে অ্যামোনিয়ামের সাথে, আর অ্যামোনিয়াম যৌগমূলকের যোজনীটা হচ্ছে 1টা দিবে এখানে, যদি 1টা দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, অর্থাৎ যার যোজনী তার সাথে দিবা না, সেটা যৌগমূলক হোক আর সাধারণ কোনো মৌল হোক। 3 নম্বর নিয়মে চলে আসো। 3 নম্বর নিয়মটা হচ্ছে, যদি মৌল দুটির যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাহলে মৌল দুটির যোজনীকে সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে মৌল দুটির পাশে প্রাপ্ত ভাগফলদ্বয় নিয়ম অনুযায়ী লিখতে হবে। যেমন কার্বন ডাইঅক্সাইড অণু, কার্বন ও অক্সিজেন এই দুটি মৌল দিয়ে গঠিত। এখানে কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2, কিন্তু এটিকে আমরা C2O4 লিখি না, যেহেতু কার্বন এবং অক্সিজেনের যোজনীকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় যথাক্রমে 2 এবং 1। সুতরাং নিয়ম 1 অনুযায়ী কার্বনের ডান পাশে নিচে 1 এবং অক্সিজেনের ডান পাশে নিচে 2 লেখার কথা। আচ্ছা, এটা আমি একটু বুঝাই বলি সংক্ষেপে, এই নিয়মটা তোমরা অলরেডি জেনে গেছো। আমরা তো আগের নিয়মে বলছি কি, যখন ভিন্ন ভিন্ন মৌল থাকে তখন কি করতে হয়, একটার যোজনী অন্যটার পাশে লিখতে হয়। এখন কার্বন এবং অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা গঠিত হয়, মূলত কার্বন ডাইঅক্সাইডে কার্বন থাকে আর অক্সিজেন থাকে। এখন আমরা সবাই জানি কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2, কার্বনের যোজনী 4, তো নিয়ম অনুযায়ী কার্বনের যোজনীটা হবে অক্সিজেনের সাথে আর অক্সিজেনের যোজনীটা হবে কার্বনের সাথে নিয়ম অনুযায়ী। কিন্তু এখানে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে 2টা যোজনী কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ যায়, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে 2টাকে ভাগ যায়। যেমন এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও 1 আসে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 2 আসে, হ্যাঁ, প্রথমটাতে আসে 1, দ্বিতীয়টাতে আসে 2। তো তুমি যখন এইভাবে ভাগ যায় তখন তুমি এই সংখ্যাটা আর লিখবা না, ভাগ গেলে প্রাপ্ত ভাগফলগুলোকে লিখবা। যেমন সি এর সাথে 1, ওর সাথে 2, অক্সিজেনের সাথে 2, তো 1টা দেওয়ার প্রয়োজন হয় না, তো এটা আলটিমেটলি CO2 দাঁড়ায়। তাহলে বোঝা গেছে নিশ্চয়, যখন একটা মৌলের যোজনী আরেকটার পাশে লিখবা, আবার ওই মৌলের যোজনীটা প্রথমটার পাশে লিখবা, আর সেই যোজনীগুলো যখন কোন একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায়, ভাগ যাওয়ার পরে ভাগফলটা তোমাকে লিখতে হবে। এরকম আরও অসংখ্য যৌগ লেখা যায়। উদাহরণস্বরূপ আরেকটা উদাহরণ আমি নিয়ে আসি, সালফার ডাইঅক্সাইড। মনে করো সালফার ডাইঅক্সাইডটা তুমি লিখবা, এখন তুমি এটা জানো না, আমি হয়তো মুখস্থ লিখে দিয়েছি সালফার ডাইঅক্সাইড। এই অবস্থায় তোমাকে যদি সালফার ডাইঅক্সাইড যৌগটাকেও লিখতে দেয়, তাহলে প্রথমে তুমি সালফারটা দিবা, এরপর অক্সিজেনটা দিবা। এখন এই যৌগের জন্য সালফারের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনীটা হচ্ছে 2। সালফারের যোজনী যদি আরও আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, বিভিন্ন সময় বিভিন্ন যোজনী হয়, কিন্তু সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনীটা কিন্তু 4 হয়, আর অক্সিজেনের যোজনীটা সবসময় 2 হয়। তাহলে সালফারের যোজনীটা আসবে অক্সিজেনের সাথে, আর অক্সিজেনের যোজনী 2 যেটা, সেটা আসবে সালফারের সাথে। এই পর্যন্ত সব ঠিকঠাক। আমাদের রুলস নাম্বার 1 এবং 2 নাম্বার রুলসের মধ্যে যতটুকু জানলাম যে একটা মৌলের যোজনী আরেকটা মৌলের পাশে লিখতে হবে। এখন সালফারের যোজনী 4টা অক্সিজেনের সাথে লিখলাম, আর অক্সিজেনের যোজনীটা সালফারের সাথে লিখলাম। এখন দেখো 2টি যোজনীকে কিন্তু একটা সাধারণ সংখ্যা দিয়ে ভাগ যায়। 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 হবে, এরপর 2কে 2 দিয়ে ভাগ দিলে কিন্তু 1 হবে। তো এক্ষেত্রে কী করতে হয়, 2 4 লেখা যাবে না, তো লিখতে হবে
SO2, কারণ 4কে 2 দিয়ে ভাগ করলে 2 আর 2কে 2 দিয়ে ভাগ করলে 1, সে 1টা দেওয়া হয় না, তার মানে সালফার ডাইঅক্সাইডটা হচ্ছে SO2। এভাবে যখন কোনো একটা যৌগের মধ্যে দুইটি মৌলের যোজনীকে কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ যায়, তখন ভাগফলটা তোমাকে লিখতে হবে। প্রথমত আগের নিয়মে একটা মৌলের যোজনী আরেকটার পাশে লিখবা, লেখার পরে তখন দেখবা যে দুইটি যোজনীকে কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। যদি ভাগ যায়, জাস্ট ভাগফলটা লিখে দিবা আগের নিয়ম অনুসারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে কোনো যৌগের রাসায়নিক সংকেত সামনে থেকে চোখ বন্ধ করে লিখে দিতে পারবা। তার জন্য তোমাকে অবশ্যই প্রথমত বিভিন্ন মৌলের প্রতীক জানতে হবে, তাদের প্রথম দিকের কিছু মৌলের যোজনীটা তোমাকে শিখে রাখতে হবে, তবেই যে কোনো যৌগের রাসায়নিক সংকেতটা লেখা সম্ভব। এবং আমাদের নতুন শিক্ষার্থীরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছো, তাদের জন্য বলছি, আমাদের বিজ্ঞান এবং গণিতের প্রত্যেকটা কন্টেন্ট পাওয়ার জন্য সবার আগে আমাদের চ্যানেলটি এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তবে আরেকটা কথা, আমাদের এই ভিডিওগুলো, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো, কে কোন স্কুল থেকে দেখছো, স্কুলের নামটা কমেন্ট সেকশানে লিখে দিতে পারো, তাহলে আমরা বুঝতে পারবো বাংলাদেশের কোন জায়গার কোন জোনের স্টুডেন্ট আমাদের চ্যানেলে সবচাইতে বেশি এঙ্গেজ আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবা, সকলকে অসংখ্য ধন্যবাদ।